আপনাদের সকলকে স্বাগত এই নেক্সট জেন বং ইউটিউব চ্যানেলের এই অনুষ্ঠানে। আমি মোনালিসা সঞ্চালনা করছি। এখানে একটা নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে যার নাম হচ্ছে বঙ্গ রাজনীতি। বুঝতেই পারছেন, নাম যখন বঙ্গ রাজনীতি, রাজনৈতিক বিষয় আমরা আলোচনা করব, কিন্তু বুঝতে পারছেন আমরা কিন্তু স্টুডিওতে নেই, একদম পাড়ার একটা চায়ের দোকানে মোড়ে চলে এসেছি। কারণ এক কাপ গরম চায়ে ধোঁয়া না পেলে আর ধোঁয়া না উঠলে কিন্তু বঙ্গ রাজনৈতিক যে তর্ক বিতর্কটা ঠিক জমে না, সেটা একদমই বোঝা যাচ্ছে। আর বাঙালির যে রাজনৈতিক চিন্তা ভাবনা, তার মনন, সেটা অধরা থেকে যায়। আর তাই আজকে স্টুডিওটা একেবারে ছেড়ে পাড়ার মানে গোপালদার চায়ের দোকানে, গলফ গ্রিনের গোপালদার চায়ের দোকানে আমরা এসেছি। আমার সঙ্গে আছেন অতিথিরা, কিন্তু তারাও আজকে একটু চা খেয়ে আড্ডা মারার মুডেই আছেন। কি আমি ঠিক বলছি তো? আমার সঙ্গে আড্ডা হবে, বিকেলবেলা চায়ের সঙ্গে তাও হবে, তার সঙ্গে আড্ডা জমবে, রাজনৈতিক তর্ক বিতর্ক। কারণ আসন্ন নির্বাচনকে মাথায় রেখেই এই অনুষ্ঠান আজ থেকে শুরু হলো নেক্সট জেন বং ইউটিউব চ্যানেলে, যার নাম হচ্ছে বঙ্গ রাজনীতি। আমি মোনালিসা শুরু করছি আজকের অনুষ্ঠান। একটু অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আপনাদের। আছেন আশিস চক্রবর্তী, তৃণমূলের রাজ্য নেতা। নমস্কার। তারপরে আছেন হচ্ছে সাউথ কলকাতার বিজেপি যুব মোর্চার আইটি কনভেনার। আপনার নামটা? কৌস্তব দত্ত। নমস্কার। কৌস্তব দত্ত। এবং তার সঙ্গে আছে একজন কলেজ পড়ুয়া। তোমার নাম মুকেশ। তুমি কোথায় পড়ো? আমি সিটি কলেজ অফ কমার্স। আচ্ছা, প্রথমেই আমি জিজ্ঞাসা করি, প্রথমে কিন্তু প্রশ্ন না, প্রথম হচ্ছে কে কি চা খাবেন একটু বলুন, কারণ আমার প্রচন্ড চা খেতে এখন ইচ্ছা করছে। চা উইথ চিনি, চিনি সহ লিকার চা। গোপালদা নোট ডাউন করে নাও। গোপালদাকে বলবো নোট ডাউন করে নিতে কার কি লাগবে। আমার দুধ চা চিনি ছাড়া, লিকার চা উইথ চিনি। দাদা লিকার চা উইথ চিনি। টি উইদাউট সুগার। তাহলে একদম জোড়ায় জোড়ায় হয়ে গেল, দুটো দুধ চা চিনি ছাড়া, দুটো লিকার চা চিনি দিয়ে। মোটামুটি আমাদের চায়ের ব্যবস্থা আয়োজন হয়ে গেছে, সঙ্গে টাও থাকবে, চিন্তা করবেন না। এবার আসছি আসল প্রশ্নে। মূল যে প্রশ্ন, সামনে আসন্ন নির্বাচন। আশিস বাবুর কাছে প্রথমে যাব। প্রস্তুতির পর্বটা যদি একটু বলেন, কারণ এখন প্রচারের বিভিন্ন মাধ্যম হয়েছে, সোশ্যাল মিডিয়া হয়েছে, ইয়াং জেনারেশনকে এখন আরও মানে ভীষণভাবে প্রত্যেকটা দলই চাইছে এবং টানছে। তো সেই ক্ষেত্রে সেই প্রাঙ্গণে দাঁড়িয়ে আপনাদের প্রচারের প্রস্তুতি কতটা তুঙ্গে একটু জানান। প্রথমেই আমি বলি যে নেক্সট জেন বংকে ধন্যবাদ জানানো উচিত, কারণ আসন্ন নির্বাচনকে সামনে রেখে আপনারা যে কায়দায় এই যে রাস্তায় নেমে রাজনীতির যদি কথা বলি আমরা, সেটা খুব প্রাণোচ্ছল হবে বলে আমার বিশ্বাস। আমার সাথে দুই তরুণ প্রজন্মের ভাইরা আছেন, একজন ছাত্র আছেন মুকেশ, আর বিজেপির যুব মোর্চার আইটি সেলের দায়িত্বে আছেন দক্ষিণ কলকাতার কৌস্তব দত্ত। তো এই আড্ডার মধ্যে থেকে আমরা একটা ভালো জিনিস আশা করছি ভবিষ্যতে মানুষকে দিতে পারবো। আর যে প্রশ্নটা মোনালিসা তুমি করলে, সেটা হলো প্রস্তুতি কতটা হচ্ছে। প্রথম কথা বলি, নির্বাচন এখনো ঘোষণা হয়নি। তবে নির্বাচন ঘোষণা না হলেও আমরা জানি যে এই বছরের একটা নির্বাচন আমাদের করতে হবে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলা শুধু না, সারা ভারতবর্ষের আরও 4টি অঙ্গ রাজ্য আছে, তার মধ্যে আসাম আছে একটি অন্যতম রাজ্য। যেমন আসামে অন্যতম অঙ্গ রাজ্যে এখন ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, আবার পশ্চিমবাংলা এখানে রাজ্যের তৃণমূল কংগ্রেস, আমি যে দলে প্রতিনিধিত্ব করছি সেই দলের সরকার চলছে। অর্থাৎ আসাম এবং পশ্চিমবঙ্গ দুটোই এই পূর্ব ভারতের দুটো বিশেষ রাজ্য, যে রাজ্যে নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন সর্বভারতীয় ক্ষেত্রে। কারণ একদিকে আমরা যে কথাটা তুমি বললে না, যে প্রস্তুতি কতটা আমরা পৌঁছেছি, আমাদের অ্যাকচুয়ালি সারা বছর পড়াশোনা করলে না পরীক্ষার সময় প্রস্তুতির দরকার হয় না। তো এটা খুব ভালো ছেলেরা, এখানে ছাত্র হিসাবে যে ছেলেটি আছে ও সারা বছর নিশ্চয়ই পড়াশোনা করে, নাহলে পরীক্ষার আগে বেশি পড়াশোনা করলে কিন্তু তার ফল যে ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। আর আমরা সারা বছর পড়াশোনা করার মধ্যে দিয়ে এটাই বলতে চাইছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের সরকার, রাজ্যের তৃণমূল সরকার, রাজ্যের উন্নয়নের জন্য আমরা সারা বছর ধরে কাজ করি। যেমন ওখানে ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, একটু সরে যান, দেখো রোড ক্লোজ মেন অ্যাট ওয়ার্ক, কেএমসি প্রজেক্ট। অর্থাৎ কেএমসি একটা কাজ এখানে করছে, রাস্তা সারানো হচ্ছে, আমরা আওয়াজও পাচ্ছি। এখানে যারা পথ চলতি মানুষরা আছেন তারাও হয়তো উৎসুক হয়ে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ আমি এটা উদাহরণ দিলাম এই কারণে যে রাজ্যব্যাপী, সারা বাংলাব্যাপী 6 বছর, প্রথমে 5 বছর, পরে আরও 4.5 বছর আমরা পার করেছি। 9.5 বছরে ব্যাপক উন্নয়নের কাজ হয়েছে।
কোথাও রাস্তা হয়েছে, কোথাও হাসপাতাল হয়েছে, কোথাও অন্যান্য কাজের মধ্যে দিয়ে আমরা মানুষের সেবা করার চেষ্টা করেছি। সুতরাং এখন আমাদের রিভিশন করা বা অডিট করাবার সময় চলছে। আমার মনে হয় প্রস্তুতি আমাদের সেই পর্যায়ে আছে। আশিস বাবু, একটা জিনিস আমি আপনার থেকে জানতে চাইবো, আসন্ন নির্বাচন বলেই কি এখন বেশি বেশি করে মেন অ্যাট ওয়ার্ক, কেএমসি প্রজেক্ট এগুলো দেখা যাচ্ছে? সেরকম কোনো ব্যাপার নয় তো? না, সাধারণভাবে সেরকম হওয়ার কথা নয়। এই জন্যে যে যেগুলো প্রস্তুতি, বিশেষ করে একটা জিনিস বলি, নির্বাচন ঘোষণা হয়ে গেলে, যেটা আমি শুরুতেই বললাম, তাতে কিছু কাজ বন্ধ হয়ে যায়। কারণ এমবার্গো বলে একটা শব্দ আছে। নির্বাচন যেদিন ঘোষণা হবে, নির্বাচন কমিশন করবেন, সেটা কোনো সরকার করে না, একটা আলাদা প্রশাসন ব্যবস্থা আছে নির্বাচন কমিশন। তারা ঘোষণা করে দিলে কিন্তু আর কাজ বন্ধ হয়ে যায়। ফলে কিছু কাজ নির্বাচন হওয়ার ঠিক মুহূর্তে আগে সব সরকারই করে থাকে, এটার মধ্যে কোনো লুকোচুপি নেই। কারণ কাজ বন্ধ থাকবে আবার আগামী 3 মাস। সেই কারণে হয়তো কিছু পড়ে থাকা কাজ যেগুলো আমরা করতে চাইছি, এবং যেটা আমাদের নেত্রীও বলছেন, ওই যে দুয়ারে সরকার বলেছি না আমরা, দুয়ারে সরকার মানে যে সরকারের কাছে মানুষ পৌঁছাতে চাইছে, মানে সরকার পৌঁছাতে চাইছে মানুষের কাছে, মানুষের প্রশ্নগুলো নিয়ে আমরা চটজলদি কোনো সমাধান যদি করতে পারি, সেই চেষ্টাটার মতো এটাও একটা চেষ্টা। আশিস বাবু খুব সুন্দর বললেন, মানে ইট গোজ উইদাউট সেইং আপনি খুব সুবক্তা। আগেও আমি ওনার বক্তব্য শুনেছি, আমি ওনার বক্তব্যের ফ্যান, এটা বলা যেতেই পারে। আচ্ছা, এবারে আমি যাব কৌস্তবদার কাছে। তার মধ্যে চাটা কিন্তু তৈরি হচ্ছে কৌস্তবদা, সব আসছে, চা খেতে খেতেও আমরা আড্ডা মারবো। গলা শুকিয়ে যাবে বেশিক্ষণ, আমিও সঞ্চালনা করতে পারবো না। গোপালদা একটু তাড়াতাড়ি যদি বানাও, একদম শুধু ভুলে যেও না কোনটা চিনি দেবা কোনটা কম চিনি। আচ্ছা কৌস্তবদা, তোমাকে বলি, বাংলায় তৃণমূলের দুর্গে বিজেপি কি আক্রমণ করতে চলেছে এবারে? প্রচার প্রস্তুতি সব কিছু নিয়ে একটু শুনতে চাইছি আমরা। সব থেকে আগে কংগ্রাচুলেট করতে চাইব, আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সেটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন। আজকে থ্যাঙ্কস টু নেক্সট জেন বংকে আমরা এখানে সবাই একসঙ্গে আসতে পেরেছি, আর একটা ইনফর্মাল আড্ডার মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিষয়টা বিশ্লেষণ করছি। এই মুহূর্তে আমি আপনাকে বলতে চাইবো যে আজ থেকে 2014 ইলেকশনটা আমরা দেখি, সেই সময় যখন ভারতীয় জনতা পার্টি পদার্পণ হয়েছিল পশ্চিমবঙ্গে ঠিক মতো, তখন আমরা গুণে কিন্তু 2টোর বেশি সিট পাইনি। কিন্তু 2019-এ যেভাবে ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছে পশ্চিমবাংলায়, তাতে দেখতে গেলে এটা মানতে হবে যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সাপোর্টটা কিন্তু বেড়েছে। তৃণমূলের যে দুর্নীতিকর কাজগুলো, যেগুলোর জন্য আজকে তৃণমূল ছেড়ে বহু মানুষ বিজেপিতে আসছেন, নাকি শুধু তৃণমূল, বহু পার্টি থেকে লোকে আসছে, সেই দুর্নীতির বলে তৃণমূল হারবে। আর সেটা কিন্তু শুধু সারা পশ্চিমবঙ্গে না, এটা কিন্তু দক্ষিণ কলকাতাতেও হতে চলবে। কেন কি, মানুষ যে সাধারণ বেসিক নিডসগুলো আজকেকার দিনে এসএসকেএম হসপিটাল বা সামনের আশেপাশের হসপিটাল আছে, এখানে কিন্তু সাধারণ মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না। বাইরে থেকে মানুষ এটা ট্রিটমেন্ট পাচ্ছে, এখানকার সাধারণ মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না। তার কারণ হচ্ছে কি, প্রত্যেকটি নেতা, মন্ত্রী, এমপি, এমএলএ সবার একটা সিট বাঁধন করা আছে। যে 100 দিনের রোজগার, তার মধ্যেও দুর্নীতি দেখা গেছে। আমফানের জন্য যে টাকাটা এসেছিলো, তার মধ্যেও আমরা দেখেছি কীভাবে দুর্নীতি হয়েছে। যাদের দরকার ছিল তারা কিন্তু সে টাকা পায়নি। পশ্চিমবঙ্গের মানুষের উপরে যে অত্যাচারটা হচ্ছে, আজকে কিছুদিন অবধি তো আপনি দেখতে পেয়েছেন যে রাজনীতি করতে দেওয়া হয়নি। আমরা সিপিএমকে সরিয়ে পশ্চিমবঙ্গে যদি তৃণমূলকে এনেছে মানুষ, এই জন্য এসছে যে পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসবে, কিন্তু পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসেনি। আমরা যে জিনিসটা সিপিএম আমলে ফেস করেছি, তার থেকেও দুর্নীতিকর বিষয় এখন আমরা কিন্তু তৃণমূল আমলে ফেস। মানুষ এটা চায় না, মানুষ চায় ডেভেলপমেন্ট। পশ্চিমবঙ্গ একটা এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে যেখানে আজকেকার ডেটে পশ্চিমবঙ্গের ইকোনমিক, অল ওভার ইন্ডিয়া যে ইকোনমিক গ্রোথে যে ইম্প্যাক্টটা থাকা দরকার বা যে ভূমিকাটা থাকা দরকার, সেটা কিন্তু হারিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ সেটা ডিনাই করতে পারে না, আর সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ এবারে বিজেপির সাথে আছে। তারা এই সন্ত্রাসবাদী সরকারের থেকে নিস্তার পেতে চায়। আমি আশিসবাবুর কাছে যাব, যে পরিবর্তনের হাওয়া এনেছিলেন তৃণমূল সরকার, এনেছিল যেরকম, এবারে কি আরেকটা পরিবর্তনের হাওয়া আসতে চলেছে? সেটা কি আপনার মনে হয় খুব জোরদারভাবে? কারণ সব জায়গাতেই একটা মিক্সড ভিউ আমরা পাচ্ছি। আপনার কি মনে হচ্ছে সেই পরিবর্তনের হাওয়া সম্বন্ধে? না, পরিবর্তন কিছু মানুষ চাইতেই পারেন, কারণ মানুষের কাছে তো গণতন্ত্র সবচেয়ে বড় কথা, আমরা যেটা বিশ্বাস করি। এবং আমার মনে হয় আমরা চাটা নিয়ে নিই, তারপরে কথা বলি। লিকার চাটা আমি নিলাম, এটা তো আমার পাওনা ছিল। থ্যাংক ইউ ভাই গোপাল।
থ্যাংক ইউ গোপাল দা। কোনটা চিনি ছাড়া? এটা চিনি ছাড়া। তাহলে এটা এদিকে থাক, আপনার দিকে রাখলাম। থাক, আমি নিয়ে নিচ্ছি, হাতে নিয়ে নিই। থ্যাংক ইউ গোপাল দা, ধন্যবাদ। হ্যাঁ, চা খেতে খেতে যে কথাটা মোনালিসা তুমি বললে, আপনি চাটা খান, আমি ধরছি না, কোনো অসুবিধা না 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 না, নট ইস্যু। পরিবর্তনের কথা বলার আগে আমি আমাদের ছোট ভাই তরুণ প্রজন্ম, যেটা তোমাদের জেনারেশন, আজকে যে চ্যানেলটা তোমরা আলোচনা করছো, আমি তো সেই জেনারেশনে পড়ি না, আমি ইতিমধ্যে প্রবীণের আওতায় পড়ি, কিন্তু তবুও জেনারেশন ইয়ংয়ের সাথে মিশতে আমার ভালো লাগে, কারণ আমার মনে হয় বয়সে কেউ হয়তো বাড়তে পারে, কিন্তু মনের কাছ থেকে অনেক তরুণ থাকা ভালো। কিন্তু তরুণ বন্ধু আমার যে কথাটি বললো সেটা সম্পূর্ণ সত্য নয়। প্রথম কথা হচ্ছে হাসপাতালগুলোর ব্যবস্থা অনেক অনেক স্ট্রং ভালো হয়েছে, সবচেয়ে ভালো হয়েছে, আমি একথা যেমন দাবি করতে পারি না, অনেক ত্রুটি থাকবে, কিন্তু কাজ করতে গিয়ে অনেক ভালো কাজ আমরা যেমন করি তার মধ্যে কিছু ত্রুটিও থাকে। কিন্তু হাসপাতালগুলোর বাহ্যিক পরিবর্তন শুধু না, ভেতরের পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করি, কারণ মানুষ এখন সেই তুলনায় অনেক ভালো চিকিৎসা পাচ্ছে। তুলনা বলছি এই কারণে যে বামফ্রন্ট সরকারের তুলনায়। এবার আমি আরেকটা কথায় আসি, যেটা উন্নয়নের কথা বললো ভাই কৌস্তব আমাদের, সেই উন্নয়নের পোস্টে কেন্দ্রীয় সরকারের কাছ থেকেই আমরা পরপর 3 বছর, মানে কেন্দ্রীয় সরকার, যে সরকার ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীজি চালাচ্ছেন, সেই সরকারের কাছ থেকে গ্রামীণ উন্নয়নে আমরা পরপর 3 বছর ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য হয়েছি। কন্যাশ্রী এমন একটা প্রকল্প আমাদের মস্তিষ্ক প্রসূত, আমাদের মানে মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত, সেই কন্যাশ্রী প্রকল্পটা ইন্টারন্যাশনালি পুরস্কার পেয়েছে। কারণ একটা আজকালকার দিনে মোনালিসা, আপনি একজন মহিলা হিসাবে সমাজে সারা পৃথিবীব্যাপী মহিলাদের ওপর একটা দমনমূলক নীতি চলে, এবং খুব কম বয়সী মহিলাদের বিয়ে দেওয়ার চেষ্টা, কম বয়সী মহিলাদের ওপর বাড়ির পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার একটা চাপ, এইগুলোর হাত থেকে কিন্তু কন্যাশ্রী বাঁচিয়েছে, এবং কন্যাশ্রী একটা দিগন্তকারী প্রকল্প বলেই আমরা বিশ্বাস করি, এবং সেটা ভারতবর্ষের বুকে স্বীকৃত। এটা আমার কথা প্রচার করতে হবে না, কেন্দ্রীয় সরকার কন্যাশ্রী এবং গ্রামীণ সড়ক উন্নয়ন, পঞ্চায়েত ব্যবস্থায় আমরা পরপর 3 বার, এবং এমনকি ভারতবর্ষের 6টি বা 4টি জেলা, আমি যদি খুব ত্রুটি না করে থাকি, তার মধ্যে 2টি জেলা পরপর 2 বছর, কলকাতা আমাদের রাজ্যের 2টি জেলা, একটা হুগলি আর একটা বর্ধমান একবার, আর একবার বাঁকুড়া, আর একটা উত্তরবঙ্গের কোনো একটা জেলা পুরস্কৃত হয়েছে। মানে সারা ভারতবর্ষের জেলার মধ্যেও আমাদের রাজ্যের জেলা কিন্তু সড়ক যোজনা বা গ্রামীণ পঞ্চায়েতের কাজে, মানে রুরাল ডেভেলপমেন্ট যেটা আমি বলতে চাইছি, এবং এটা কিন্তু আমরা নিজেরাই নিজেদের পুরস্কৃত করিনি, এই পুরস্কারটা দিয়েছেন কেন্দ্রীয় সরকার, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে ভাই আমাদের কৌস্তব এখানে বসে আছেন, সেই আইটি সেলের ভাইকে আমি বলবো আপনি তথ্যটা দেখবেন, এবং এখানে কোনো বিকৃত তথ্য তো আমরা দিতে পারবো না, কারণ এটা পরীক্ষিত সত্য। এটা জানিয়ে আমি আমার কথা বলতে চাই যে উন্নয়নের মধ্যে দিয়ে আমরা কাজ করছি। উন্নয়নের মধ্যে দিয়ে কাজ হচ্ছে, কিন্তু আশিসবাবু যেটা কৌস্তবদা বললেন যে অনেক দুর্নীতিমূলক কিছু বিষয় আছে তৃণমূলের বিরুদ্ধে, যে কারণে পরিবর্তনের হাওয়া নাকি আসছে। একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করবো, তাহলে এত দল বদলের পালা কেন চলছে? এত শুভেন্দু অধিকারীকে দেখলাম আমরা, তারপরে কিছুদিন আগে, মানে একদম রিসেন্ট পাস্টে বলছি, কোচবিহারের মিহির ঘোষ, তাহলে এত দল বদলের পালা কেন চলছে? সেটা আপনি কিভাবে বিচার করবেন? তার মানে কি তারা তৃণমূলে থেকে বা এই পার্টির থেকে সেই স্যাটিসফ্যাকশনটা পায়নি, না কাজ করে স্যাটিসফ্যাকশন পায়নি, সেই কারণে কি তারা বিজেপি জয়েন করেছে? আপনি কি সেটা মনে করছেন? ওই মিহির ঘোষ না, ওর নাম মিহির গোস্বামী ছাড়া যে নামগুলো তুমি বললে মোনালিসা, তার মধ্যে মুকুল রায়, শুভেন্দু, আর একটা নাম আমি বলি এই কলকাতা শহরের প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি। এটা কিন্তু একটা জিনিস খুব মানুষ হাসছে, মানে মানুষ হাসছে এই কারণে যে দুর্নীতির কথা বলে বিজেপি, আমি বারবার কৌস্তবকে আক্রমণ করতে চাই না, মানে বিজেপি দল হিসাবেই বলতে চাই, বিজেপির দৃষ্টি আকর্ষণ করছে করাপশন। একটা জিনিস, নির্বাচনের সময় কোনো উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে না, যে আপনারা এটা করেননি আমরা এসে করে দেবো, আপনারা এটা করতে পারেননি আমরা করে দেবো, শুধু বলা হচ্ছে চুরির টাকা কোথায় গেল। আরে চুরির টাকা কোথায় গেল তার জন্য সরকার যেদিন পাল্টাবে, যদি আপনারা আসেন পরীক্ষা করবেন। কিন্তু একটা জিনিস আমি পাল্টা প্রশ্ন করি, যাদেরকে নারদা বা সারদায় ধরার ছবি আমরা দেখলাম রাজ্যের মুখে, তারা যখনই ভারতীয় জনতা পার্টির দলে নাম লেখাচ্ছেন, তাদের বিরুদ্ধে না হচ্ছে সিবিআই এনকোয়ারি, না হচ্ছে তাদের কোনো বিচার। অর্থাৎ বিজেপিতে জয়েন করলে যদি সমস্ত চুরি মাপ হয়ে যায়, সেই কারণেই এরা যাচ্ছে। এবং এটার জন্য আমার প্রত্যক্ষ ধারণা যে কেন্দ্রীয় সরকারের অধীনে কিছু সংস্থা থাকে, যদিও সেগুলো স্বায়ত্তশাসিত সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, এইগুলোকে খুব ন্যাক্কারজনকভাবে কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় সরকার। মানে দলের মধ্যে ব্ল্যাকমেল করছেন এই ব্যক্তিগুলোকে, যে হয় জেলে নয় আমাদের দলে এসো। ফলে তারা যারা মেরুদণ্ড সোজা করে চলতে পারছেন না, মুকুল রায়, শুভেন্দু বা শোভনের মতো মানুষেরা, মীর নয়, মীর কিন্তু এই ব্যাপারে তার আলাদা মত। তো এটা আমার মনে হয় এই ব্ল্যাকমেলিং পলিটিক্সের কারণেই তৃণমূল দল থেকে ভেঙে কিছু লোক যাচ্ছে ভয়ে,
ভয়ে এবং মানে ভীতিতে। আপনি বললেন ভয় এবং ভীতিতে, আমি আবার আশিসবাবুর কাছে আসবো। তার মানে এরা দুর্নীতিমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত ছিল, বা তাহলে প্রথমেই এদেরকে যখন তৃণমূলে এরা ছিলেন তাহলে সেই প্যারামিটারটা আপনারা কিভাবে, মানে এদের প্রতি গ্রহণযোগ্যতাটা কিভাবে রেখেছিলেন, সেই প্যারামিটার কিভাবে বিচার করেছিলেন? যে শুভেন্দু অধিকারী বলুন, মুকুল রায় বলুন, বা আমাদের শোভনবাবুর কথাই বলুন, প্রথম থেকেই তো তারাও তো তৃণমূলে ছিল, হঠাৎ করে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেল? না 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 না, আমি সেটা বলিনি। আমি বলছি যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত করা হয়েছিল, সিদ্ধার্থনাথ সিং এখন উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী, যিনি কলকাতার বুকে দাঁড়িয়ে বলে গেছিলেন ভাট মুকুল ভাট, তিনি সেই মুকুল রায় এখন সর্বভারতীয় সহসভাপতি। এটা কোথাও তো একটা প্রশ্ন মানুষের মধ্যে আসবে। আমি যদি এই চায়ের দোকানে গোপালদাকেও জিজ্ঞেস করি, বা সাধারণ আমি যদি পার্টি না করি, আমি নিজে একজন ব্যক্তিগত মানুষ, আমার মনের মধ্যে এই প্রশ্নটা আসবে, ভাই যে লোকটি তৃণমূলে ছিল সে চোর, আর যে লোকটি বিজেপিতে চলে গেল সে সাধু। এটা তো খুব সহজ প্রশ্ন, এ নিয়ে তো কোনো তর্কের জায়গা নেই। আর আমাদের দলে ছিল, আমরা তো বলিনি যে প্রমাণ করার পরে সে চোর কিংবা সাধু হবে, সেটা আমার এখনও থাকবে, সেই প্রশ্নটা আমার এখনও আছে। কিন্তু যাকে আমি চোর বলে নিয়ে গেলাম, তাহলে তাকে আগে সার্টিফাই করুন, আগে তাহলে তার বিচারটা শেষ হোক, সিবিআই থেকে ঘোষণা করা হোক যে মুকুলবাবু শোভনবাবুরা জড়িত ছিলেন না, তারপর বিজেপিতে যেতেন। এটাই আমার প্রশ্ন। ঠিক আশিসবাবুর কথাটা, সেই প্রসঙ্গে আমি কৌস্তবদার কাছে যাব, যে আপনারা কিভাবে কি প্যারামিটার সেট করে এই মানুষগুলোকে আপনাদের দলের মধ্যে নিচ্ছেন? সবথেকে প্রথম কথা আপনাকে বলতে চাইবো যে তৃণমূল দলের গঠনটা হয়েছিল কংগ্রেসের ভাঙনে, সেটা আশা করি আপনারা সবাই জানেন। এবং তৃণমূল যখন ক্ষমতায় আসার আগে তৃণমূল যাদের বিরুদ্ধে আক্রমণ করেছিল তাদেরও কিন্তু নিয়ে রাজনীতি করেছে। যেমনি অনেক সিপিএম বা কংগ্রেসের নেতারা পরে তৃণমূলে আসে এবং স্থান পায়, এবং স্থান পেয়ে আজকে তারা কেউ বিধায়ক আছে, কেউ সাংসদ আছে। তো এখানে রাজনীতিতে পার্টি পালাবদল এটা কোনো ভারতবর্ষের রাজনীতিতে এটা কিন্তু কোনো নতুন বিষয় নয়। দ্বিতীয়ত কথা আমি বলতে চাইবো, যেটা আমাদের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জিও বলেছিলেন, যখন মুকুল রায় তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টি পরিবারে আশ্রয় নিয়েছিলেন এবং মেম্বার হয়েছিলেন, যে ওনার বিরুদ্ধে যতগুলো কেস বা ইনকোয়ারি সেগুলো আগের মতোই চলবে ইভেন দো কোর্টে যেটা ফাইনাল ভার্ডিক্ট হবে আমরা সেটাকে ফলো করব। অনেক অ্যালিগেশনস অনেক লোকের উপরে লাগে, আমরা সবাই জানি যে রাজনীতিতে ছেটা কষাকষি চলে, অ্যালিগেশনস আছে, কারাপশানের ইস্যুসও আছে, কিন্তু সেটা কোর্টে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই ফাইট দ্য কেস অ্যাট দ্য কোর্ট। সেখানে যতক্ষণ প্রমাণ হয় না, অবশ্যই চলছে, ইনকোয়ারি চলছে, আপনি নিষ্পত্তি হবে অবভিয়াসলি। আপনি যদি কিছুদিন আগেই দেখবেন সিবিআই নিজে সারদার যে চার্জশিট, ফাইনাল চার্জশিট, সেটা সাবমিট হয়ে গেছে। ইভেন তো নারদাতে ইনকোয়ারি চলছে। এখন আপনি এই মুহূর্তে দেখুন, কিছুদিন আগে গরু পাচার কয়লা কাণ্ডের মধ্যে তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম জড়িত হয়েছে। ইভেন তো আমাদের একজন অনেক বড় সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জির নামও উঠে এসছে। এটা আমরা সবাই জানি যে এটা মিডিয়ার মধ্যে কিভাবে এটা হচ্ছে। দেখুন, তৃণমূল এই কথাটা এড়াতে পারবে না যে কারাপশন কিন্তু প্রত্যেকটি লেভেলে হয়েছে। এর মধ্যে এই প্রসঙ্গে, এই কারাপশনের প্রসঙ্গে কৃষক আন্দোলন নিয়ে কি বলবেন? মানে যেটা আমি আশিসবাবুর কাছে পরে আসবো, তৃণমূল কিন্তু সাপোর্ট করছে, কৃষক আন্দোলন নিয়ে আপনারা কি বলবেন? সেই মতবিরোধ তো চলছে, এবং কৃষক আত্মহত্যা, বিজেপির তো সেটা একটা বড়, আমার মনে হয় কৃষক আন্দোলন যে সবথেকে বড় যে জিনিসটা হয়েছে, কৃষক আন্দোলন নিয়ে অনেকগুলো কথা প্রসঙ্গ উঠে আসছে। তার থেকে সবথেকে বড় প্রসঙ্গ উঠে আসছে যে এমএসপিটা ভারত সরকার সরিয়ে দেবে, ভারতীয় জনতা পার্টি সরকার সরিয়ে দেবে। সেটা এমএসপিটা প্রধানমন্ত্রী আমাদের নিজের বলেছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী এটা কিন্তু টেলিভিশনে বাই টেলিকাস্ট বলেছেন যে আমরা কিন্তু এমএসপিটাকে সরাবো না। ইভেন দ্য কন্ট্রাক্ট ফার্মিং যেটা আগে ছিল, যেখানে অনেকগুলো ইস্যুস ছিল, বড় বড় জমিদার বা বড় বড় সাহুকার বা আড়তিরা যেখানে ইম্প্যাক্ট দিত, সেটাকে অবধি সরাবার 100% চেষ্টা হচ্ছে। কেন কি দেখুন, আজকেকার ডেটে কন্ট্রাক্ট ফার্মিংয়ের সুবিধে কী হচ্ছে, একটা বড় কোম্পানি পার্লে বা লেজের মতো কোম্পানি 1 কিলো 2 কিলো আলু কিনবে না, পার্লে চিপস এখানেও বিক্রি হচ্ছে, আপনি দেখতে গেলে প্রত্যেক জায়গায় বিক্রি হচ্ছে। কন্ট্রাক্ট ফার্মিংয়ের থ্রু কী হচ্ছে, চাষিরা নিজেদের মূল্য ন্যায্য ডিমান্ড তাদের রাখতে পারছে যে আমরা এই প্রাইসের নিচে মালটা ছাড়বো না। অবভিয়াসলি, কেন কি এখন দেখুন এই জিনিসটা জাস্ট বিলটা পাস হয়েছে, আমরা এটাকে লাগু করতে চাইছি, লাগু হলে তার বেনিফিট কিষানের চাষিরা পাবে। একটা কথা আমি কৌস্তববাবুর কাছে আবার আসছি, তাহলে এখনো যদি এইটাকে বিজেপি সমস্যা না মনে করে, গত 2 দিন আগে আমি যদি খুব ভুল না, ওই হরিয়ানাতে
মুখ্যমন্ত্রীর যে পুরো মঞ্চ, হ্যাঁ যে মঞ্চ সেটা ভেঙে দিয়েছিল কৃষকরা, এবং খুব প্রবলেম করেছিল যাতে ওখানে বিজেপি কোনো ধরনের একেবারে কোনো ধরনের ওখানে সভা কিছু না করতে পারে। এই সমস্যা কিন্তু এখনো চলছে, তাহলে কেন এই অবস্থা এখনো? দেখুন, এইগুলো পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড ফিয়াস করানো হচ্ছে। এগুলো কিন্তু দেখতে গেলে কিষানেরা করছে না, চাষিরা করছে না, চাষিরা নিজেরা সমাধান চাইছে, আমাদের সরকারও চাষিদের সঙ্গে বেশে একটা চুক্তিতে আসতে চাইছে। গভর্নমেন্ট ইজ রেডি টু টক উইথ ফার্মার্স, দ্য গভর্নমেন্ট ইজ অলরেডি কমিউনিকেটিং উইথ ফার্মার্স, মিটিংস আর গোয়িং অন, ইন কামিং ডেজ দিস ইস্যু উইল গেট রিজলভ ফ্রম আওয়ার গভর্নমেন্ট। অ্যান্ড সেকেন্ডলি, যেটা হরিয়ানা বা পাঞ্জাবে হচ্ছে, আপনি দেখতে পারেন ভারতবর্ষের 28 স্টেটসের মধ্যে শুধু 2টো স্টেটসেই এরকম ইস্যু হচ্ছে, কেন বাকি স্টেটসে হচ্ছে না? দেন কেন কেরালা গভর্নমেন্টকে ফাইনালি আসতে হলো যে না, আমরা আলাদা করে একটা বিল পাস করবো যেটা এম্বার্গো করবে সেন্টারের বিলকে? ইভেন তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও এটা নিয়ে ভাবনা চিন্তা করছে, বাট দে হ্যাভেন্ট কেম টু ফাইনাল কনক্লুশন। যদি আমি ঠিক বলছি, যেটা আপনারা বলতে চাইছেন যে কিষাণ হত্যা, আমি আপনাকে বলতে চাইবো যে আজ থেকে সব থেকে বেশি কিষাণ হত্যা যদি হয়, সেটা হয় মহারাষ্ট্রের মতো স্টেটে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, যেখানে ইলেকট্রিসিটির ইস্যু ছিল, যেখানে জলের ইস্যু ছিল, যেখানে চাষির মানে সুখা বেশি পড়তো। কিন্তু আজকেকার ডেটে আপনাকে একটা জিনিস মানতে হবে যে প্রধানমন্ত্রী আমাদের 10 বছরের সরকার হতে যাচ্ছে, তার মধ্যে সবথেকে বড় যেটা ইস্যু ছিল ফার্মার্সদের ইলেকট্রিসিটি প্রোভাইড করানো। ভারতবর্ষে সব জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, সেটা আমাদের সরকার কিন্তু পূরণ করেছে। আজকে যে ইলেকট্রিসিটি, হ্যাঁ পৌঁছেছে, তার কারণ তারা সব থেকে আপনাকে বড় কথা বলছি, আপনি যদি মহারাষ্ট্র 10 বছর আগেকার ডেভেলপমেন্ট গ্রোথটা দেখেন, নট অনলি মহারাষ্ট্র, অন্য স্টেটসগুলো। আমি আপনাকে বিলাসরাও দেশমুখের টাইমের কথা বলছি, যখন আমি মহারাষ্ট্রে অ্যাজ এ স্টুডেন্ট ছিলাম, আমি আপনাকে বলছি 6 ঘন্টা ইলেকট্রিসিটি, 10 ইয়ার্স 6 ঘন্টা ইলেকট্রিসিটি কাটা হতো পুরো নাগপুর সিটি। তখন গিয়ে আপনার গোন্দিয়া বা সাতারা এইসব সাইডে রুরাল বেল্টে ইলেকট্রিসিটি দেওয়া হতো যাতে চাষ করা। দেবেন্দ্র ফডনভিসজি আসার পরে 5 বছরের ভেতরে প্রত্যেকটি মহারাষ্ট্রের রুরাল বেল্টে ইলেকট্রিসিটি প্রোভাইড করেছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। ইভেন তো আমাদের গভর্নমেন্ট চাষিদের সঙ্গে কাজ করতে হাতে হাত পায়ে পায়ে মিলিয়ে করতে চাইছে। দেখুন, যদি এই এত বড় কিষাণ বিলটা যদি এত বড়ই একটা যদি বলতে গেলে এটা যদি সাকসেসফুল না, যদি বলতে গেলে লোকেরা এটাকে অ্যাকসেপ্ট করতো না, মেনেছে তো। আপনি বলুন, কিষানেদেরকে বোঝানো হয়েছে এমএসপি সরিয়ে দেওয়া হবে, কিন্তু এখানে আমাদের প্রধানমন্ত্রী স্টেট দাঁড়িয়ে বলেছে যে এমএসপি কোনো সরানোই হবে না, এমএসপি উইল বি দেয়ার ইন দ্য প্লেস অফ এমএসপি। বিসাইডস দ্যাট, যে এপিএমসি আর আরতিতে যে ইস্যুটা ছিল, সেটাকে তো পুরোপুরি আমরা ডিজলভ করতে চাইছি, বিকজ আমরা চাইছি যে চাষিরা ডাইরেক্ট মার্কেটে নিজেদের জিনিস বিক্রি করতে পারো। আপনি যদি একে বসে চাইলে আপনি, হ্যাঁ এক্স্যাক্টলি, কেন আপনি এজেন্ট করবেন? ইভেন তো গভর্নমেন্ট, ম্যাক্সিমাম প্রাইসটা বেঁধে দেওয়া নিয়ে যে কথাটা কৌস্তব বলছেন, ওটা অর্ধসত্য বলছেন, প্রধানমন্ত্রী ভাষণে বলেছেন, কিন্তু আইনে সেটা থাকলে তো তাহলে আলোচনাই করতে হতো না, আলোচনাটা মিটেই যেত। সবচেয়ে বড় কথা যেটা ওই যে লেজের উদাহরণ দিয়ে বললে না কৌস্তব, আসলে ব্যাপারটা হচ্ছে যে গোপালের চায়ের দোকান, এখন যদি বলা হয় যে আগামী দিন থেকে এই খুচরো চায়ের দোকান পাড়ায় আর থাকবে না, স্পেন্সার চা বানাবে আর একটা করে টেকলি এখানে নামিয়ে দিয়ে যাবে, গোপাল সেই চাটা বেচবে। তো ব্যাপারটা অনেকটা সিসি বিলের মধ্যে দিয়ে চাষিদের হাত থেকে ক্ষমতাটা আদানি আম্বানিদের মতো ওই যে বড় কর্পোরেট হাউসের হাতে যদি চলে যায়, কর্পোরেট হাউস তখন খুব ইজিলি কন্ট্রোল করতে পারবে মার্কেটটাকে। এটা ইকোনমিক্সের ব্যাপার, আমার মনে হয় ওরা ইকোনমিক্সের ছাত্র না হলেও ইকোনমিক্সে জানে, বা 1 বা 2 জনের হাতে বা 10 জনের হাতে বা 100 জনের হাতে চলে যাচ্ছে, যেটা কিন্তু সমস্যা। যেটা নিয়ে বলছে মজুদ ভান্ডারগুলো, কৃষি মান্ডিগুলোকে রাখতে হবে। একটা চাষি যদি বাধ্য হয় একজনের কাছে বেচতে, সে যেমন ভালো দাম পাবে, এটা একটা পজিটিভ সাইড, আমি অ্যাডমিট করছি ওদের সাথে। কিন্তু যদি সেই ব্যবসাদার তার মানসিকতা খারাপ থাকে, সে কিন্তু তখন আবার ঠকিয়ে দিতে পারে। সেইটা কেন্দ্রীয় সেই জায়গাতেই সরকারের একটা বাধ্যবাধকতা থাকা দরকার, একটা বাইন্ডিং থাকা দরকার, যেটা ওরা আইন করে তুলে দিচ্ছে। আমি এক্ষুনি কৌস্তব বাবুর কাছে যাচ্ছি যে এটাই কিন্তু তাদের কিন্তু কর্পোরেট এই হাউসগুলোকে নিয়ে সমস্যা, যে তারা ঠকিয়ে দিতে পারে, এবং একটা তারা রিকনফার্ম করুক যে আমরা এই টাকাতেই কিনবো কৃষকদের থেকে, না হলে তো তারা ঠকে যাবে। আপনার কি মত?
মনে হয় আশিসবাবু হয়তো ঠিক করে বিলটা দেখেননি, তার কারণ হলো যে সেকেন্ড বিলটা আনা হয়েছে যেটা হলো ফার্মার্স এম্পাওয়ারমেন্ট, সেই বিলের মধ্যে কন্ট্রাক্ট ফার্মিংয়ের সব থেকে বড় নিয়ম হলো যে আপনার আর আমার মধ্যে, ইফ আই এম আ ফার্মার অ্যান্ড ইউ আর আ কোম্পানি হু ইজ উইলিং টু বাই মাই ক্রপস, উই হ্যাভ টু গো থ্রু আ agreement. When the agreement will get fixed, we will decide on the price, and the price will be decided on the time of agreement. And secondly, in the case of MSP, where the government FCI, Food Corporation of India, is deciding the MSP. So on that MSP, below that the goods can't get sold, but above that it can get sold. It is a choice of a farmer whom is willing to sold his items. It's not choice of mine or others. ফার্মার এখানে নিজে একজন চাষি ডিসাইড করছে যে ও কাকে জিনিসটা বিক্রি করবে। ও যদি মনে করে আপনাকেও 25 টাকায় বিক্রি করতে রাজি, দেন ও আপনার সঙ্গে কন্ট্রাক্ট ফার্মিংয়ে যাবে। একটা জিনিস জেনে রাখবেন, যখন ইকোনমিক্সে আমরা সবসময় ফোকাস দেখি, আমরা স্ট্যাটস দেখি যে 5 বছরের স্ট্যাটস কি, আলুর দামটা 5 বছর ধরে বাড়ছে, তখনই আপনি দিদি জানেন যে হ্যাঁ দুর্গাপুজো আসলে আলু আর পেঁয়াজের দামটা বাড়বে। আবার গরম মাসে আলুর দামটা কমে যাবে, কেন? মার্কেটে আলুটা আসবে। এখানে দেখতে হবে সবথেকে বড় বিষয় কি হচ্ছে যে আমরা জানি যে এখনও ইনফ্রাস্ট্রাকচারের অনেকগুলো ইস্যু আছে, কিন্তু সেই উপরে সরকার কাজ করছে। কন্ট্রাকচুয়াল ফার্মিংয়ের কেসে যখন কোনো রকমের ডিসলিউশন হয়, ভেবে নিন আমি ফার্মার আর আপনি কোম্পানি, আমাদের ভেতরে কোনো রকমের রিফট হচ্ছে, ইন দ্যাট কেস ম্যাজিস্ট্রেট অফ দ্যাট পার্টিকুলার ডিস্ট্রিক্ট উইল ইন্টারভিন। দেখুন বাস্তবে তো অনেক কিছু, দেখুন কৃষকদের আমাদের দেশের কিছুদিন আগে অবধি আমরা কথা বলো, আইনের বইতে যা থাকে সেগুলো আসে না, মানুষ অত সাহস করে যেতে পারে না। এবং বড় হাউস যেটা তুমি বলতে চাইলে না, বড় হাউস তারা মার্কেট কন্ট্রোল করার জন্য তারা কিনবে না, বলবে এই মাসে কিনবো না, তখন বাধ্য হবে চাষি ফোরে বা মহাজনদের হাতে কম দামে বেচে দিতে, যাতে বলা হয় ডিস্ট্রেস সেল, বেকায়দায় পড়ে বিক্রি। এটা একটা পরিকল্পনা মাফিক চাষিরা করেন, এটা পরিকল্পনা মাফিক চাষিরা করেন। আমি এটা ওর সাথে কথা কেড়ে নিলাম এই কারণে, যেটা বলছেন সেটা আলোচনাটা একমুখী হয়ে যাচ্ছে। অতটাই যদি সাধুবাদ ভারতবর্ষের, আমি এটা আবার নৈতিকভাবে বলছি আর কি, কোনো সরকারকে আমি প্রতিক্রিয়া জানাচ্ছি না কোনো সরকারের, ভারতবর্ষের নৈতিক মানুষদের যে অধঃপতন আছে অনেস্টির দিক থেকে, জেনারেলাইজেশন, এটা কিন্তু আমি নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জিকে আলাদা করে বলছি না, জেনারেলভাবে যা আছে, কোনো বড় ব্যবসায়ী, আমি নাম না করে বলতে চাই, দু একটা ব্যবসায়ী ছাড়া বড় ব্যবসায়ীরা কখনো গরিব মানুষকে দুহাত তুলে সাপোর্ট দেয়? হয় নাকি? বড় লোকরা চিরেকারি লোক। প্রশ্ন আশিসবাবু বা কৌস্তবদাকে একটাই প্রশ্ন, যে এখনো কেন তাহলে এই ভীতি কাটছে না, এখনো কেন কৃষকদের এই অবস্থা, তাদের অনশন কেন? এই জিনিসটা একটা সিম্পল, আমি একজন সিম্পল মানুষ, সাধারণ একজন নাগরিক, আমি পার্টি পলিটিক্স করি না, আমি জানি না, ইম্পার্শিয়াল ভিউ থেকে আমি জানতে চাইছি আশিসবাবু কৌস্তবদা দুজনকেই, যে কৃষকদের এই ভীতি কেন চলছে, এই অনশন এখনো অন কেন? আমার কাছে একটা সাধারণ মানুষ হিসেবে সেটাই প্রশ্ন। তাহলে সেটা কি কৌস্তবদা যেটা বলছে যে এইগুলো ইমপ্লিমেন্টেড হবে, সরকার একদম চাষিদের সঙ্গে, তাদের কৃষকদের বন্ধু হয়ে তাদের সঙ্গে কাজ করবে না, আপনি যেটা বলছেন যে এগুলো তো সব বইতে থাকে, এগুলো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেড হতে পারে না, তাহলে এইটা আমার প্রশ্নই, সাধারণ প্রশ্নের আমি একটা সাধারণ উত্তর চাইছি, আমি অত স্ট্যাটিস্টিক্স পলিটিক্সে যাব না, সাধারণভাবে আপনি কি? সাধারণ বলছি, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, বাংলায় একটা কথা আছে। আমরা নোটবন্দির যে সুযোগ সুবিধা পেয়েছি ভারতবর্ষের মানুষ, তাতে ভারতবর্ষের মানুষ এখন শঙ্কিত, কেন্দ্রীয় সরকার কোনো আইন করলে আবার না ঘাড়ের ওপর এরকম মোষ চেপে যায়, ওইটার জন্যই ভারত চাষিরাও আতঙ্কিত, ভারতবর্ষের মানুষও তাই। আপনাদের একটা কথা মানতে হবে, হ্যাঁ একদম পলিটিক্যালি না, আমি একটা কমন ব্যাপার বলছি যে ডিমনিটাইজেশন নিয়ে উনি কথা বললেন, ডিমনিটাইজেশন হওয়ার পরেও ডিমনিটাইজেশন হওয়ার পরেও আমরা তার থেকে বেশি সিটে কিন্তু 2019 সালে আমরা জিতেছি, এটা মানতে হবে। এবার দ্বিতীয়ত কথা দেখুন, জিএসটি নিয়ে যখন কথা হচ্ছে, দেখুন তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন সোনিয়া গান্ধীর কাছে যে পশ্চিমবঙ্গে ব্যালট ছেড়ে মেশিনে ভোট করাতে হবে, না হলে আমি জিততে পারবো না। কলকাতায় আমাদের রাজ্যে লাইনে দাঁড়িয়ে মানুষ নোটবন্দির সময় মারা গেছে। মোনালিসা, নোটবন্দির সুফল কি হয়েছে তার থেকে বড় কথা হচ্ছে কুফল বেশি হয়েছে। হ্যাঁ নিয়েছে, এটাও আপনাকে মানতে হবে যে আমাদের দেশে প্রধানমন্ত্রীর মাও কিন্তু লাইনে দাঁড়িয়ে টাকা নিয়েছেন, তার জন্য স্পেশাল সার্ভিস করা হয়নি। প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেড হবে। কৌস্তবদাকে যদি আমি জিজ্ঞাসা করি একটা দুটো সিম্পল সেন্টেন্স আপনি কি বলবেন সাধারণভাবে?
দেখুন, আমি সাধারণভাবে এটাই বলবো যে আগামী দিনে আমাদের সরকার যখন আসবে, পশ্চিমবঙ্গে একটা নতুন সূর্যোদয় হবে। আর যে বদলাবের গল্প 10 বছর ধরে চলে আসছে, যে পশ্চিমবাংলা লন্ডনে পরিণত হবে, কত লন্ডনে পরিণত হয়নি, কিন্তু লন্ডভন্ড ঠিকই হয়ে গেছে। না, আসলে কোভিড-19 আমাদের সারা 1 বছর ধরে সারা পৃথিবীর না না থ্যাংক ইউ আপনাদের ইয়েতে মানে সংগঠনকে। আমি বলছি ওটার জন্য আমরা যখন পরিবর্তন, সেটা উনি একটা ক্যাপশন দিতেই পারেন, কিন্তু কি হয়েছে লন্ডন, এটা একটা নীতিগতভাবে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম। লন্ডন শহরটাকে তো তুলে এনে কলকাতায় বসানো যায় না, কিন্তু বিভিন্ন রকম সাজসজ্জার মাধ্যমে, উন্নয়নের রাস্তাঘাটে চলার মাধ্যমে আজকে কলকাতা থেকে বর্ধমান যেতে হলে 1.25 ঘন্টায় যাওয়া যায়, খড়গপুর যেতে হলে 2 ঘন্টায় পৌঁছানো যায়, অর্থাৎ ব্যাপক উন্নয়ন হয়। তাতে কেন্দ্রীয় সরকারের অবদান আছে। আমি রাস্তায় আলোচনাতে বলবো কেন্দ্রীয় সরকারের অবদান আছে। তেমনি প্রত্যেকটা সরকারি, কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার, দুটো সরকারই সবসময় চাইবে উন্নয়নের করতে, কিন্তু কিছু কিছু মানুষ থাকেন যারা দায়িত্বে থাকেন, তারা তখন অ্যাকচুয়ালি প্রো পিপল না হয় অ্যান্টি পিপল হয়ে যান। এই অ্যান্টি পিপল অ্যাক্টিভিটিস কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটা নিদর্শন আমরা গত কয়েক বছর দেখেছি বলেই পশ্চিমবাংলার মানুষ নতুন করে আর পরিবর্তনের কথা ভাববে না, কারণ ওই পরিবর্তন পশ্চিমবাংলার মানুষ চাইবে না। বিশেষ করে এখানে ধর্মের জন্য বিভাজনের যে চেষ্টা হচ্ছে, যেটা আমি আলোচনা না আসার কথা তবু আনলাম, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার যে নিদর্শন বাংলার মানুষ দেখিয়েছে দীর্ঘ বছর ধরে, 50-60 বছরের ওপর বা 100 বছরও বলা যায়, দুটো দাঙ্গা হয়েছিল ব্রিটিশ আমলে, কিন্তু এখানে যে ধরনের স্লোগানের মাধ্যমে, যে ধরনের আলাপ আলোচনার মাধ্যমে, একটা জিনিস ভাবুন তো, এই কাশ্মীরে একটা মিনি এই অমনি ভ্যান কয়েক টন বোমা নিয়ে ঢুকে গেল আর্মির মধ্যে, সেটা খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী পারলো না, কিন্তু কার ফ্রিজে কতটুকু মাংস আছে সেটা নিরাপত্তা বাহিনী খুঁজে পায়। অর্থাৎ মোটিভেশনটা হচ্ছে কোথাও কোথাও একটা বিশেষ ধর্মের সাথে আর একটা ধর্মের লাগিয়ে দাও ঝগড়া গন্ডগোল, তাতে ফয়লা তোলো। এটা বাংলার মানুষের কাছে আমরা আতঙ্কিত। এই কারণে বাংলার মানুষ, আমার ধারণা, বিজেপি সরকারের প্রতি যদি কেউ আকর্ষণ থাকতেই পারে, রাজনৈতিকভাবে সমর্থক থাকবেনি এমন তো নয় যে বিজেপি একদম অস্ট্রেলিয়া থেকে এসছে, বিজেপি এই দলের এই দেশের মানুষরাই করেছেন। আমাদের রাজ্যেও বিজেপির সমর্থক আছেন, 18টা সাংসদ আছেন ওদের, আমি ওদের কথাই বলি, আলাদা চ্যাপ্টার। কিন্তু এই কারণেই বিজেপি সম্পর্কে বাংলার মানুষ যথেষ্ট সাবধান থাকবেন। একটাই জিনিস জিজ্ঞাসা করব যে আগামী দিনে কি আপনাদের এই ভীতি কি সঞ্চারিত হচ্ছে আপনাদের মধ্যে, যে দল ভেঙে আরো অনেকে বিজেপিতে যাবে, এরকম কি আপনাদের মনে হচ্ছে? এখন কৌস্তবদা বলে দিচ্ছে অনেক, আপনার কি মনে হচ্ছে? এটা কিন্তু খুব, আমার মনে হয় এটা পার্টিনেন্ট, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। নিশ্চয়ই আমি এই স্টুডেন্ট, এই ছাত্রটি মুকেশের, ওরও একটা জেনারেল ভিউ আমি নেব, কিন্তু আপনার কি মনে হচ্ছে দলবদলের পালা আরও খতরনাক হতে পারে? প্রথমেই বলি, দলবদল হতেই পারে, যেটা রাজনীতিতে দলবদল করছে কেন, কারণটা কি, পেছনে রহস্যটা কি? একটা রহস্য হচ্ছে হয় জেলে নয় দলে, এই কথাটা বলে যারা দলবদল করাচ্ছেন সেখানে নীতি আদর্শে কোনো বলাই থাকছে না। দলবদল হলেও আমি যেটা বলবো, যেটা তোমার মূল প্রশ্ন ছিল, দলবদল হোক না, দলবদল তো হতেই পারে। আমাদের দলে কেন, বিজেপির, ভারতীয় জনতা পার্টির সরকার অন্তত 3-4টি অঙ্গরাজ্যে আছে যেখানে ভারতীয় জনতা পার্টি কংগ্রেস থেকে জেতা এমএলএদের জিতে সরকার করেছে, মানে মাইনরিটি হয়ে মেজরিটি হয়েছে। তেমনি না, আমরা আশাবাদী বিজেপির সিট বাড়বে, ভারতীয় জনতা পার্টি যেহেতু বিরোধী শক্তি হিসাবে উত্থান হবে। আমি যদি বলি, হ্যাঁ, সেকেন্ড হওয়ার আনন্দে ওরা থাকতে পারে, মানে পরীক্ষায় দ্বিতীয় হওয়ার আনন্দে বিজেপি উল্লাস করতে পারেন, প্রথম হওয়ার জায়গায় ওরা এখনো আসেননি, ভবিষ্যতেও আসবেন না। মানে তৃণমূলের দুর্গ ভাঙছে না বলে আপনার দৃঢ় বিশ্বাস ভাঙছে কংগ্রেস সিপিএম এর, অর্থাৎ বিরোধী শক্তি হিসাবে যারা কংগ্রেস সিপিএম এখানে 70টির বেশি আসনে আছে, সেই দুর্গটা ভাঙছে, বিরোধী শক্তি হিসাবে উত্থান হচ্ছে বিজেপির। এটা আমি বলছি আমার দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে। তার মানে আগামী দিনে কোনো শুভেন্দু অধিকারীর মতো কোনো দল ভেঙে চলে যাবে কোনো নেতাকে আমরা দেখতে পাবো না? আগামী দিনে কোনো শুভেন্দু অধিকারী রিপিটেশন হবে না বলছেন? শিওর? আমি তা বলিনি, আমি বলেছি কেউ গেলেও তাতে আমাদের পরিবর্তন করাবার কোনো সফলতা আসবে না। আমরা আমাদের সরকার গড়ব, তৃতীয়বারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। আমি আসবো কৌস্তবদার কাছে, আপনার কি মনে হয়? দেখুন, উনি যে সাম্প্রদায়িকতার কথা বলছেন, হ্যাঁ, আমি জাস্ট দুটো লাইন বলতে চাইব। चमन मिक्त लाते रंग बू से बात बनती है,
चमन में इख्तलाते रंगबू से बात बनती है, तो हम ही हम हैं तो क्या हम हैं, और तुम ही तुम हो तो क्या तुम हो। তার সবথেকে বড় ব্যাপার হলো যে ভারতীয় জনতা পার্টি একটা পরিবার। এই পরিবারে সবার স্বাগত, যারা দেশকে ভালোবাসে, যারা দেশের উন্নতি চায়, যারা দেশের শান্তি চায়, যারা দেশের মঙ্গল চায়। দেখুন তৃণমূলের যদি আমরা কিছু প্রিভিয়াস ব্যাকড্রপ দেখতে, উনি বললেন এত কুইন্টাল এক্সপ্লোজিভ ঢুকে গেল আর্মি ক্যাম্পে। খয়রাগড়ে কী করে এতগুলো ব্লাস্ট হলো, কী করে জেএমবির আতঙ্কবাদীরা ভারতবর্ষে পনা পেয়েছে, কী করে মালদা বসিরহাট জায়গায় তৃণমূলের নেতা পঞ্চায়েত অধিকারীরা তাদের রিলেটিভদের বাংলাদেশ থেকে নিয়ে এসে তাদেরকে সিটিজেনশিপ দিয়ে, আধার কার্ড দিয়ে, ভোটার আইডি কার্ড দিয়ে, ইভেন তো আমফানের টাকাটা অব্দি দিলিয়ে দিল। বিএসএফ এর কাজ বর্ডারে যে রক্ষা করা, তারা এখন বিএসএফ এখন কেন্দ্রীয় সরকারের যারা নতুন রাজনৈতিক দলে যাচ্ছেন ওই তারা দিয়ে পাহারা দিচ্ছেন। কেন্দ্রীয় সরকারের যে অধিরক্ষা বাহিনী, পুলিশ বাহিনী, তাদের দায়িত্ব এই জঙ্গিদের আটকানো। রাজ্যে ঢোকার পরে রাজ্য সামলাবে, নিশ্চয়ই রাজ্যের দায়িত্ব থাকে, আমি অস্বীকার করবো না একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে, কিন্তু মূল দায়িত্বটা বর্ডার ইনফিল্ট্রেট করে যারা আসছে তাকে আটকানোর দায়িত্বটা তো বর্ডার সিকিউরিটির বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের। তারা কি করছে ওখানে? তারা তো কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজির দপ্তরের কর্মচারী, মানে দপ্তরের সৈনিক, তারা তো দায়িত্ব নেবেন। সে প্রশ্নের উত্তর কে দেবে? অমিত শাহজিকেই দিতে হবে। এই প্রশ্ন আমাদের চলতেই থাকবে, প্রশ্নোত্তরের পালা। আমার মনে হয় পুরোটাই সাম্প্রদায়িকতা হোক বা বর্ডার সিকিউরিটি ফোর্স হোক, এই আতঙ্ক, মানে সন্ত্রাসবাদ হোক, এগুলো প্রত্যেকটা এক একটা এপিসোড বলে আমি মনে করি। আমার মনে হয় আপনারাও সেটাই মনে করবেন। এবং আজকে সময়সীমা শেষ হতে চলেছে, তার আগে মুকেশ তুমি বলো তোমার জেনারেল ভিউ অন দিস ইলেকশন, আপকামিং ইলেকশন। তুমি একজন স্টুডেন্ট, এখন নবীন প্রজন্মকে সব দলেরই দরকার, তো তোমার জেনারেল ভিউটা? আমাকে লাগে ম্যাম বেঙ্গলের লোকরা নিজেই অনেক এডুকেটেড আছেন, ওরা জানে কাকে জেতাবার আছে, কাকে জেতাবার নেই, ওরা নিজেই করতে পারেন যেটা উনি ভালো লাগবেন। মানে আমি তো বলতে পারি না কি একে আমি জেতাবো, ওকে আমি জেতাবো। মেজরিটি জানেন কে ভুল আছে, কে ভালো আছে, কে কি করবে, ওরাই কিছু করতে পারবেন, আমি কি আছি। খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, কৌস্তবদাকে, আশিস বাবুকে, সবাই ভীষণ সুবক্তা যাকে বলে, এদের থেকে শেখাও দরকার। মানে আমি সঞ্চালনায় আছি, মানে আমাকেও শিখতে হবে আরও ভালো করে। মুকেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সব থেকে বড় মানে আমার মনে ধন্যবাদ জানাবো নেক্সট জেন বঙ্কি ইউটিউব চ্যানেলকে, বাই ভার্চু অফ উইচ আজকে আমরা এখানে এসেছি। এবং এসে এই একটা ইনফর্মাল চা খেতে খেতে, চাটা ঠান্ডাই হয়ে গেল শেষে আর কি, আরেক রাউন্ড চাও ভাবছি বলবো। চা খেতে খেতে আমরা এই পলিটিক্যাল, এই রাজনৈতিক আলোচনা করলাম, তর্ক বিতর্ক, মানে মনোমালিন্য সব কিছুই হলো, আবার কিছু আমাদের মতের মিলও হলো, অমিলও হলো। এইভাবেই তো রাজনীতি চলবে, এগোবে। এবং বাঙালি শুধু না, রাজনৈতিক মনন, ভাবনা চিন্তা, তার যে বৈশিষ্ট্য বিভিন্ন মানুষের, সেটাও আমরা বুঝলাম। এবং পার্টিগত দিক থেকেও কার কি বৈশিষ্ট্য, কার কত গুরুত্ব, সেটাও আমরা বুঝলাম। আপনারা কিন্তু দেখতে থাকবেন নেক্সট জেন বং এবং স্পেশালি বঙ্গ রাজনীতি। আমি মোনালিসা আজকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউনড।